হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরের শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে, যেখানে এলে আপনাদের মনে হবে যে আপনারা দক্ষিণেশ্বরেই চলে এসেছেন। একেবারে হুবাহুব দক্ষিণেশ্বরের মতো করেই তৈরি এই অন্নপূর্ণা মন্দির, শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই যে মন্দিরটা, মেন যে মন্দিরটা, সেই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের থেকেও একটুখানি বড় বা হাইটে একটুখানি বেশি, এবং অনেকটা ঘেরা, অনেকটা জায়গা নিয়ে এইখানে এই মন্দির তৈরি হয়েছে। এবং রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন হুবাহুব একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। আর এখানে ঢুকে নিয়েই সুন্দর একটা দেখা যাচ্ছে জিনিস, যেটা আমি ভিডিও না করে থাকতে পারলাম না, যে কি সুন্দরভাবে পায়রাগুলো একসাথে খাচ্ছে এবং তার মধ্যেই পায়রাগুলো উড়ে চলে গেল। মানে জাস্ট দারুণ লাগলো এই জিনিসটা, তার জন্য মানে আমার ভিডিওতেও সেটা আমি ক্যাপচার করতে পেরেছি। আর এইখানে ঢুকে নিয়েই বাঁদিকেই প্রথমে জগদম্বা দেবীর একটা মূর্তি আছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী, যেনার জন্ম এবং মৃত্যু সালও এখানে দেওয়া আছে। তো উনিও ওনার মাতার মতোই ছিলেন, এবং শ্বেত পাথরের সাদা মূর্তি। তো এলে কিন্তু দারুণ লাগবে। এবং এই মন্দিরেও কোনো অংশে কোনো কারুকার্যে কোনো খামতি নেই, কোনো কম না, এবং রঙটাও খুব সুন্দরভাবে করা, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে চাকচিক্য, দারুণ লাগবে এখানে আসতে গেলে। আর মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, বা এখানে ভোগ প্রসাদ কীভাবে পাওয়া যায়, কুপন কোথায় কীভাবে কাটতে হয়, কুপনের দাম কত বা ভোগের মূল্য এখানে কত, তারপরে গাড়ি নিয়ে আসতে গেলে, ফ্যামিলি নিয়ে আসতে গেলে পার্কিং, সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাশন করব যতটা সম্ভব। তো সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ঠিক মন্দিরের সামনেই এটা হচ্ছে নাট মন্দির, যেখানে মানে বসে থাকলে দারুণ লাগবে। চারিদিক থেকে এত সুন্দরভাবে হাওয়া আসে, এবং নাট মন্দিরটাও এত সুন্দর রং করা এবং এত দারুণভাবে কারুকার্য করা। আর বলে রাখি, সবই কিন্তু ইটের গাঁথনি, এখানে কোনো পাথরের কোনো গাঁথনি নেই মন্দিরে বা নাট মন্দির। তো ইট দিয়ে এত সুন্দর কাজ করা, কারুকার্য করা, সিমেন্ট বালি যে কারুকার্য এবং রং করা, এলে দারুণ লাগবে। এখানে বসে থাকলে আপনার ফ্যানের দরকার লাগবে না, এত সুন্দর চারিদিক থেকে হাওয়া দেয়। নাট মন্দিরটাও খুব সুন্দরভাবে বানানো এবং খুব সুন্দর কারুকার্য করা, রং করা। এবং সামনে যে দেখা যাচ্ছে তিনটে এবং তিনটে ছটা আটচালার, সেটা হচ্ছে শিব মন্দির। সেই শিব মন্দির সম্বন্ধেও আমি একটু পরে ডিটেলসে বলবো এবং সেই মন্দিরের সামনেও যাব। আর এই মন্দিরের পাশেই ঠিক বাঁদিকে এইখানটাতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসে ধ্যান করেছিলেন এই বেলগাছের তলায়। যেই বেলগাছটা এখনও কিন্তু আছে, একইভাবে বেলগাছটা রয়েছে, এবং এই বেদির উপরে এইখানটা বসেই শ্রীরামকৃষ্ণদেব এখানে ধ্যান করেছিলেন। এবং রামকৃষ্ণদেব এখানে একবার নয় চারবার এসেছিলেন। এবং পাশেই হচ্ছে গিয়ে ধ্যান কক্ষ, সেখানে অনেক কটা ঘর আছে এবং ঘরের ভেতরে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি আছে। এইখানে রাধাকৃষ্ণের মূর্তি, ঠিক তার পাশের জানলাতেও যে ঠাকুরের মূর্তি হচ্ছে, এখানে গোপালের মূর্তি, ছোট্ট গোপাল, এখানে ওনার মূর্তি আছে। এবং দুটো এখানে মন্দির আছে। আর তার পাশেই ধ্যান কক্ষ। এখান থেকে মন্দিরটাকে দেখতে দারুণ লাগছে। সামনে নাট মন্দিরের সাথে মন্দিরটা ঠিক মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরের মন্দিরেই আছি বা দক্ষিণেশ্বরের মন্দিরই দেখতে পাচ্ছি। একেবারে হুবাহুব দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা। কিন্তু ওখানে 12টা শিব মন্দির আছে, এখানে 6টা শিব মন্দির। তারও কারণ আছে, সেটা আমি পরে বলবো। আর এখানেও ঠাকুর আছে যতদূর সম্ভব। এখানে জগন্নাথ দেবের মূর্তি। আর এটা হচ্ছে ধ্যান কক্ষ। এই ধ্যান কক্ষে এসেও শ্রীরামকৃষ্ণদেব এখানে ধ্যান করেছিলেন। এবং এখানে ধ্যান কক্ষে মা ভবতারিণী, যেটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, ওনার এখানে ফটো আছে। তার সাথে সাথে শ্রীরামকৃষ্ণদেবের এখানে ফটো আছে। ডান দিকে আদ্যা মায়ের ফটো। এখানে এলেও খুব সুন্দর লাগবে। এবং সবই সেই পুরনো আদলের, পুরনো দালান বাড়ি টাইপের কড়িবর্গার তৈরি।
এখানে এসেও সবাই বসে এখানে ধ্যান করে। তো এখানে আপনারা ইচ্ছে হলে এখানে এসে কিছুক্ষণ বসে ধ্যান করলে খুবই ভালো লাগবে, মন একেবারে শান্ত হয়ে যাবে, খুব ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। আর এরপরে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি গঙ্গা, মানে যেটা মেন প্রবেশদ্বার, ঢোকার যে মুখটা ঠিক তার উল্টো দিকে একেবারে যে আরেকটা একইভাবে প্রবেশদ্বার আছে, সেই রাস্তাটা সোজা গিয়ে নিয়ে গঙ্গাতে মিলছে। এবং গঙ্গা এখান থেকে বেশি দূর না, হেঁটে গেলে মোটামুটি 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম লাগবে। আমি ভিডিওটা এখানে ফাস্ট করছি কারণ না হলে অনেকটাই সময় চলে যাবে। যেতে গিয়ে বাঁদিকে একটা শিব মন্দির পড়বে, সেখানে শিব ঠাকুর আছেন। এবং এই যে গঙ্গার ঘাটে সুন্দরভাবে বাঁধানো, এটাও কিন্তু সেই জগদম্বা দেবী যখন মন্দির স্থাপন করেছিলেন তখন এই গঙ্গার ঘাটে কিন্তু এই যে স্থাপনা এটাও তখনই তৈরি করা হয়েছিল, একইভাবে কারুকার্য করা এবং রং করা, খুবই সুন্দর লাগবে। এখানে পুজো হয় বিভিন্ন রকম গঙ্গায়, এবং সামনেই বাঁধানো ঘাট, বিশাল বিশাল সিঁড়ি করা, একদম পাথরের তৈরি বিশাল সিঁড়ি করে একদম গঙ্গার বাঁধানো ঘাট, এবং বহু দূর পর্যন্ত সিঁড়িটা চলে গেছে, যার জন্য এই সিঁড়িতে দাঁড়িয়ে নিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে গঙ্গাতে স্নান করা যায়। দারুণ লাগবে এখানটা এদের, দারুণভাবে হাওয়া দিচ্ছে, এবং এই যে এটাও মানে এই জায়গাটাও দারুণ লাগবে, খুব সুন্দরভাবে এটাকেও তৈরি করা হয়েছে। এবং এখানে মহিলাদের জন্য যে ড্রেস চেঞ্জ করার সেই ব্যবস্থাও আছে। এবং এখন আমরা গঙ্গার ঘাট থেকে এলাম, গঙ্গা জল নিয়ে এলাম, যেটা আমরা শিব ঠাকুরের মাথায় আমরা গঙ্গা জল দেব। আর এখন তো শ্রাবণ মাস, তো ঠিক ওই দিক থেকে আসতে গেলে যেমন লাগবে, উল্টো দিক থেকে এই গঙ্গার দিক থেকে আসতে গেলেও ঠিক সেরকমই লাগবে। ওইটা নাট মন্দিরটা বাঁ দিকে পড়ে, এটা নাট মন্দিরটা ডান দিকে। এবং এখানে পরপর 6খানা শিব মন্দির আছে। জগদম্বা দেবীও ঠিক দক্ষিণেশ্বরের মতো এখানে 12টি শিব মন্দির করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি যেন তার মায়ের অতুলনীয় কীর্তির সঙ্গে পাল্লা দিয়ে এখানে 12টা মন্দির প্রতিষ্ঠা না করেন, সেই জন্য তিনি এখানে 6টা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই 6টা যে শিব মন্দির তার 6 রকম নাম আছে। প্রথম হচ্ছে গিয়ে কপিলেশ্বর। এই শিবলিঙ্গগুলি প্রায় 3 ফুট হাইট প্রত্যেকটারই, আর কালো পাথরের তৈরি। দ্বিতীয় শিব মন্দিরটিতে এখন প্রবেশ করছি, এবং প্রত্যেকটা শিব মন্দিরও খুব সুন্দরভাবে কারুকার্য করে আটচালা বিশিষ্ট শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এখানে বাবা আছেন কৈলাসেশ্বর নামে। সম্পূর্ণ কারুকার্যই কিন্তু ইট দিয়ে এবং গাঁথনি করা। এবং তৃতীয় মন্দিরটির নাম হচ্ছে কেদারেশ্বর। দক্ষিণেশ্বরের মন্দিরটি যেমনভাবে রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে তার কাশীযাত্রা বন্ধ করেন এবং মা ভবতারিণীর মন্দিরটি তৈরি করেন, ঠিক একইভাবে জগদম্বা দেবীও নৌকা করে গঙ্গার ওপর দিয়ে কাশীযাত্রার সময় এই ব্যারাকপুরে, তখন যার নাম ছিল চানক, সেই চানক গ্রামের এখানে মা অন্নপূর্ণা স্বপ্নাদেশ পান যে আর কাশী যাওয়ার দরকার নেই, ওনাকে এখানেই প্রতিষ্ঠা করতে। তো সেই স্বপ্নাদেশ পেয়েই কিন্তু তিনি এই অন্নপূর্ণা মন্দির স্থাপন করেন একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। আর এই যে তিনটি 6টি শিব মন্দির আছে, ঠিক তার মাঝখান দিয়েই যে রাস্তাটা যেখান দিয়ে আমরা গঙ্গাতে গেছিলাম, তো সেইটা গঙ্গায় যাওয়ার রাস্তা, এবং সবাই সেখান থেকেই গঙ্গার জল নিয়ে এসে এই শিব ঠাকুরের মাথায় ঢালেন। তো এখানে আসতে গেলে আলাদাভাবে গঙ্গা জল আনার দরকার পড়বে না, এখানে ফুল, বেলপাতা সব কিছুই এখানে পাওয়া যায়, এবং তার সাথে গঙ্গার জল এনে আপনারা শিব ঠাকুরের মাথায় দিতে পারেন। ওই 3 শিব মন্দির দেখার পরে আমরা এখন চলে এসেছি এই দিককার যে 3টে শিব মন্দির আছে, সেই 3 শিব মন্দিরের বাবা মহাদেবকে দর্শন করার জন্য। এখানে যে মন্দিরটি, সেই প্রথম মন্দিরটার নাম হচ্ছে কিন্নরেশ্বর।
সব মূর্তিগুলি একই সমান আকৃতি, একই সমান হাইটের এবং একই দিকে মুখ করা। এই মন্দিরটিতে বাবা ভোলেনাথ রয়েছেন কাম্বেশ্বর নামে। এবং শেষ যে মন্দিরটি সেটা হচ্ছে কল্যাণেশ্বর মন্দির। এখানে শ্রী রামকৃষ্ণদেব 4 বার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন মন্দির স্থাপনের জন্য জমি ক্রয়কালে উপযুক্ত স্থান নির্বাচন করতে, দ্বিতীয়বার এসেছিলেন মন্দিরের ভিত্তি স্থাপনের সময়, তৃতীয়বার এসেছিলেন প্রতিষ্ঠাতার দিন এবং শেষবার এসেছিলেন 1882 সালে উল্টো রথের দিন। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ঠিক তার 20 বছর পরে 1875 সালে 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। এই মন্দিরের বাঁ দিকে রয়েছে নাট মন্দির এবং ঠিক ডান দিকে রয়েছে অফিস ঘর। এই অফিস ঘরে এসে নিয়েই এখানে কুপন কাটাতে হয় ভোগের জন্য, তবে 10টা কি ম্যাক্সিমাম 11টার মধ্যে এসে কুপন কাটালে ভালো হয়, কারণ বেশি দেরি করে এলে কিন্তু ভোগের কুপন আপনারা নাও পেতে পারেন, কারণ এখানে একটা লিমিটেড ভোগ খাওয়ানোর ব্যবস্থা বা লিমিটেড সিটের ব্যবস্থা থাকে। আর এখানে দুপুরবেলা ভোগ খেতে হলে ভোগের মূল্য হচ্ছে কুপনের 120 টাকা পার হেড। তো 120 টাকার কুপন কাটতে গেলে আপনারা ভোগ খেতে পাবেন। এবং এখন এই ঠাকুরের ভোগ আসছে, মানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। এই যে হাতে করে ঠাকুরের ভোগের থালা নিয়ে আসা হচ্ছে এবং এই ভোগ নিবেদনের পরেই 1টার সময় ভোগ নিবেদন হয় এবং 1:30 থেকে এখানে ভোগ খাওয়ানো চালু হয়। তারপরে যতক্ষণ সবাই ভক্তরা এখানে ভোগ খায় ততক্ষণ পর্যন্ত মোটামুটি 2:30, 3টে, 3:30 পর্যন্ত এখানে ভোগ খাওয়ানোর প্রথা চলে। এবং বিশাল বড় দালান বারান্দা আছে, তার পাশেই অফিস ঘর তার সাথে। তো সেই দালান বারান্দাতে বসিয়ে সেখানে চেয়ার টেবিলে ভোগ খাওয়ানো হয়। একসাথে মোটামুটি প্রায় 100 খানিক লোক একবারে ভোগ খেতে পারেন। তো বিশাল বড় দালান এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা, এবং মানে ব্যবস্থা খুবই ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি ভোগ হয় সেটা যখন আমরা ভোগ খেতে বসবো তখনই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটাকে ভালো করে দেখার জন্য অনুরোধ করছি। ঠাকুরের এখন আরতি চলছে, মানে ভোগ নিবেদন করার পরে দরজা খুলে দেওয়া হয়েছে, তারপরে এখন আরতি চলছে। এরপরে আমি চেষ্টা করব একটু ঠাকুরের মূর্তির ভিডিও করার, যদি সেটা সম্ভব হয় আপনাদেরকে দেখানো, তো আমি সেটাও চেষ্টা করছি। এখানের এই মূর্তিটি সোনার অন্নপূর্ণা নামে বিখ্যাত, কিন্তু এই মূর্তিটি এখানে অষ্টধাতুর মূর্তি এবং মন্দিরে প্রতিষ্ঠিত অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণার বিগ্রহটি অষ্টধাতুর শ্রী শ্রী শিবশক্তি অন্নপূর্ণা ঠাকুরানী নামে পরিচিত। এখানে দেবীর মূর্তিতে বাম হাতে অন্নপাত্র এবং ডান হাতে হাতা, এবং মহাদেব দণ্ডায়মান, দেবীর কাছ থেকে তিনি অন্ন গ্রহণ করছেন। এই নবরত্ন মন্দিরের 9টা চূড়া এবং প্রত্যেকটা চূড়ার মাথায় একটা করে চক্র লাগানো আছে। এই সেই অষ্টধাতুর মা অন্নপূর্ণা এবং শিব ঠাকুরের মূর্তি। অনেক কাণ্ড করে কষ্ট করে একটু ভিডিও করার সুযোগ হয়েছে। সবাই লিখুন জয় মা অন্নপূর্ণা। শোনা যায় এখানে এসে পুজো দিতে গেলে কারুর কোনোদিনও অন্নের অভাব হয় না, কারণ মা অন্নপূর্ণা স্বয়ং স্বপ্নাদেশ দিয়ে তিনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বিরাজমান। তো সবাই নিজের লোকেদের সাথে এখানে একবার এসে ঘুরে যান, সবাই পুজো দিয়ে যান এবং ভিডিওটাকে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব লাইক করার জন্য এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার জন্য। এখানে কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমি দেখালাম, এবং এখানে যে প্রণামী বাক্স আছে সেই প্রণামী বাক্সতেই আপনারা পুজোর দক্ষিণা এবং প্রণামী দিতে পারেন। পাশে মিষ্টির দোকান, ভোগের দোকানও আছে, যেখান থেকে ভোগ কিনে নিয়ে এসে আপনারা ঠাকুরকে পুজো দিতে পারেন। আমাদের ঠাকুরকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এবং তার সাথে সাথে ঠাকুরকেও ভোগ অর্পণ করে দেওয়া হয়ে গেছে। এরপরে এখন ভোগ খাওয়ার এখানে চলছে এবং এই অফিসের এই যে দালান ঘর, সেই অফিসের সামনেই দালান ঘরে এখানে বসে নিয়ে এখানে ভোগ খাওয়ানো হয় চেয়ার টেবিল দিয়ে। বিশাল লম্বা, ওপরে ফ্যান লাগানো বিশাল বড় দালান ঘর। এখানে একসাথে একভাবে 100 জন বসে এখানে ভোগ খেতে পারেন। তো খুবই সুন্দর ব্যবস্থা এবং ঠান্ডা জলের ব্যবস্থা আছে, পানীয় জল, হাত ধোয়ার ব্যবস্থা আছে। এবং এই যে
এটার আমি ফটো তুলে আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে সব কিছু দেওয়া আছে, যে মন্দির খোলার সময় হচ্ছে ভোর 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেলবেলা খোলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এবং প্রসাদের যে কুপন, যেটা আমি আগেও বললাম যে 120 টাকা পার হেড, এবং সময় হচ্ছে 1:30 থেকে প্রসাদ খাওয়ানো হয়, 2টো 2:30 3টে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে ততক্ষণ পর্যন্ত প্রসাদ খাওয়ানো হয়। আর এখানে মায়ের জন্য আপনারা স্পেশালভাবে ভোগ নিবেদন করতে পারেন, যার মূল্য পড়বে 2000 টাকা প্রতিদিন। আর মায়ের জন্য যদি বেনারসি শাড়ি দিতে চান সেটারও ব্যবস্থা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর তার সাথে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, বাকি সব কিছু করার জন্য আপনারা এই সব নম্বরে যোগাযোগ করতে পারেন এবং একদিনের জন্যই এটা বুকিং করা যেতে পারে। আর তার সাথে আপনার পার্কিং এবং টয়লেট জোনও অ্যাভেলেবল, যেটা আপনারা এই নাম্বারে ফোন করতে গেলে ডিটেলস আপনাদেরকে সেখান থেকে জানিয়ে দেওয়া হবে। এবারে আমরা ভোগ খেতে বসে পড়েছি। তো এই ভিডিওটাকে আমি একটু ফাস্টে করছি, নাহলে অনেকটা সময় চলে যাবে। তো ফার্স্টেই যেটা দেওয়া হয় মাকে নিবেদন করা পোলাও, এবং তারপরে সেখানে দেওয়া হয় আলু ভাজা, তারপরেই আসে ভাত, এবং প্রত্যেকটা জিনিসই গরম, রীতিমতো গরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবে এখানে ব্যবস্থা করা আছে। উপরে ফ্যানের ব্যবস্থা করা আছে, কোনো রকম গরম লাগবে না। ভাত দেওয়ার পরেই এখানে চলে আসে ডালের পরে এখানে একটা চলে আসে পাঁচমিশালি তরকারি, যেটা খুবই সুন্দর সুস্বাদু, এবং তারপরে এসছে পোস্তর তরকারি, আলু পোস্ত, তারপরে চাটনি, এবং তারপরে দেওয়া হয় পাঁপড়, এবং তারপরে পায়েস দেওয়া হয়, এবং সবশেষে একটা করে মিষ্টি দেওয়া হয়, এবং জল খাওয়ারও ব্যবস্থা আছে। তো এলে খুবই ভালো লাগবে, সারাদিন কাটাতে পারেন, দারুণ লাগবে আসতে গেলে। আর সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে সবার সাথে শেয়ার করুন, সবাই মিলে চলে আসতে পারেন। কলকাতা থেকে আপনারা আসতে গেলে শিয়ালদা এবং নৈহাটির মাঝখানে ঠিক ব্যারাকপুর, জাস্ট 8 ঘন্টা ট্রেনে লাগে। বিটি রোড দিয়ে আপনারা বাই রোডও আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলটা আমার মেনলি ঘোরার ওপরেই, কাশ্মীর থেকে কন্যাকুমারী বহু ভিডিও দেওয়া আছে সারা ভারতবর্ষের, আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপডেটেড থাকবেন এবং আশা করি ঘুরতে গেলে আপনাদের হেল্প হবে। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় মা অন্নপূর্ণা।